জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড। আজকে একটা নতুন আলোচনা করব, যেটা আসলে 24শে জুলাই জঙ্গি উত্থান না হলে এমনকি আমার পক্ষেও আলোচনা করা সম্ভব ছিল না। আজকের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো পাকিস্তানি সেকুলার এদের মধ্যে। পাকিস্তানি সেকুলার এই শব্দটা বাংলাদেশে আপনারা কখনো আগে শুনেছেন? আমি ছাড়া কারো মুখে শুনেছেন? শুনেননি। আসলে জিনিসটা অবজার্ভ করে বের করা এমন কোনো কঠিন কাজ ছিল না। সমস্যাটা হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পর্যবেক্ষণের সীমাবদ্ধতা। আমরা সবকিছু বুঝেছি, এদের সাথে আমাদের যে কখনোই মিলছে না সেটা আমরা বুঝেছি, কিন্তু কেন মিলছে না সেই জিনিসটা আবিষ্কার করা প্রয়োজন ছিল। সে ব্যাপারটাই আজকে বলবো। আমরা যদি 24শে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বুদ্ধিজীবী শ্রেণী দেখি, বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ, ফরহাদ মজার, মাহফুজানা, মতিউর রহমান চৌধুরী, ওই ঠোঁট পোড়াটাকেও মানে বিড়ি সিগারেট খাওয়া ছেলে ওই বুড়াকেও কি বুদ্ধিজীবী বলতে হবে? আচ্ছা, বললাম। যদিও ওর কাজ হলো ষড়যন্ত্রমূলক, ঠিক প্রথম আলো, ডেইলি স্টার, মতি মাহফুজ যেমন সমাজকে প্রভাবিত করে, চৌধুরী প্রভাবিত করতে পারে না, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে অনেক কিছু করে। বারো নিচের দিকে যদি আমরা দেখি, জিল্লুর, তৃতীয় মাত্রার জিল্লুর, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ, আরো কিছু আছে, ফাহাম আব্দুল সালাম, রেজাউল করিম, রনি, এইভাবে গোটা বুদ্ধিজীবী শ্রেণী, জনগণের সামনে পরিচিত বুদ্ধিজীবী হিসাবে এই শ্রেণীটা 2024 সালে জুলাই জঙ্গি উত্থানকালে সবাই লালবদর হয়েছিল। এবং এর মধ্যে তো মতিউর রহমান ঘোষণা করে দিয়েছে যে সে শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল। অবশ্য এই ঘোষণা নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা করেছেন। ঘোষণা করুক না করুক, এটা তো দিবালোকের মতো পরিষ্কার, এরা সবাই জুলাই জঙ্গি উত্থানকে ত্বরান্বিত করার জন্য যা যা করা লাগে, এদের অস্ত্র যা যা ছিল, যার পত্রিকা ছিল সে পত্রিকা দিয়ে, যার ইউটিউব ছিল সেই ইউটিউব দিয়ে, যার ফেসবুক ছিল সে ফেসবুক দিয়ে জুলাই জঙ্গিদের অনুপ্রাণিত করেছে, তাদেরকে বিভৎস হতে সাহস জুগিয়েছে, তাদেরকে ঘরে ফিরতে না করেছে। শেখ হাসিনার সরকারের পতন হওয়া পর্যন্ত এরা যাতে বর্বরতা, নিষ্ঠুরতা, খুন জখম চালিয়ে যায়, সেগুলার পেছনে এরা চরম উৎসাহ দিয়ে গিয়েছে। 24শে জুলাইয়ের চরমপন্থার উত্থানের আগে আমরা প্রায় ভাবতাম যে ইউনূসের সাথে শেখ হাসিনার মিলন হয় না কেন, কিংবা প্রথম আলোর মতিউর রহমানের সাথে শেখ হাসিনার কোনো ধরনের মিলমিশ হয় না কেন। আমাদের কাছে কিন্তু ধাঁধা আছে, এবং এই ধাঁধাটা এই বক্তৃতা যারা শুনবেন না, আমার ধারণা তাদের সবার আছে, যে বোধহয় এক হয়ে যায়। আওয়ামী লীগের অনেক নেতাকে আমি বলেছিলাম যে প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন। আমাকে এসটি ইমাম সাহেব বলেছিলেন যে প্রথম আলো তো অসাম্প্রদায়িকতার পক্ষে কাজ করে। উনি বরং ওনার নেত্রীর প্রথম আলো সম্পাদকের সাথে যে দুইজনের মধ্যে যে বিভেদ, সেটাকে উনি পছন্দ করতেন না, এসটি ইমাম সাহেব। আসলে মূল সমস্যাটা কোথায় সেটা আমি অনেকবার বলেছি, কিন্তু আজকের আলোচনাটা বিশেষভাবে করছি আপনাদের জন্য। সেটা হলো, দেখুন, যে নামগুলো বললাম এরা সবাই পাকিস্তানি। পাকিস্তানির আগে যেটা বলতে হবে, এরা সবাই সেকুলার, সবাই নাস্তিক, কিন্তু এরা পাকিস্তানি কেন? আমাদের যে সাধারণ একটা ধারণা ছিল যে একটা মানুষ যদি অসাম্প্রদায়িক হয় তাহলে সে বাংলাদেশি হবে, বাঙালি হবে। এই ভুল ধারণা নিয়ে আমরা কিন্তু 1972 সাল 71 সাল থেকে আমরা চলে এসেছি। যখনই মতিউর রহমানের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব দেখেছি, আমরা ভেবেছি যে আওয়ামী লীগ রং, মতিউর রহমান রাইট, মাহফুজা নাম রাইট, আওয়ামী লীগ রং। আমরা এইভাবে সাধারণ ভাবনাগুলা ভেবেছি। আসলে আমরা কেউ এদের মগজের মধ্যে ঢুকতেই পারিনি। সত্য কথা হলো, এরা ধর্মনিরপেক্ষ, সেকুলার এবং বেশিরভাগ নাস্তিক ইত্যাদি হওয়া সত্ত্বেও এরা মনে প্রাণে মুসলিম সাম্প্রদায়িক। এই সাম্প্রদায়িকতাটা এসেছে আপনার 1947-এর দেশভাগ থেকে। দেশ যখন ভাগ হয়ে গেছে হিন্দু মুসলমানের ভিত্তিতে, তখন সেই মুসলমানগুলাও কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা পোষণ করে মুসলিম রাষ্ট্র চেয়েছিল। আর এই ঘৃণাটার জন্য যে এই মুসলমানগুলা তাদের বাবা মা দোষী তা না, এটা হলো ভারত উপমহাদেশের ইতিহাসের জন্য দায়ী। এই ইতিহাসটা কি? ইতিহাস হলো এই দেশটা হিন্দুদের দেশ ছিল, এখানে মুসলমানরা এসছে, নানান তর্ক আছে কিভাবে এসছে, কিভাবে এটা ছড়িয়েছে, উদারতা দিয়ে ইসলাম ধর্ম ছড়াতে পারে, তলোয়ার দিয়ে ছড়াতে পারে, কোনোটাই আসলে গুরুত্বপূর্ণ না। আপনি আজকে চিন্তা করুন, আপনার যে আজকে বাংলাদেশ একটা মুসলমানের দেশ, মনে করেন এখানে নতুন একটা ধর্ম আসলো, এসে আপনার অর্ধেক মানুষকে সেই ধর্মে নিয়ে গেল,
আপনার একটা ক্ষোভ থাকবে না, ভীষণ বড় ক্ষোভ হয়ে যাবে। ঠিক একই ক্ষোভ কিন্তু হিন্দুদের আছে মুসলমানদের বিরুদ্ধে। আবার রক্তের সম্পর্কে এরা কিন্তু ভাই ভাই, এরা একই জায়গার রক্ত। 4 পুরুষ 5 পুরুষ আগে দেখা যাবে যে রক্তে মিলও আছে। মিল একটু কম থাকতে পারে, কারণ হিন্দুদের আবার যে প্রথা ছিল, কাস্ট প্রথা, এই কাস্ট ওই কাস্টের সাথে মিশবে না। কিন্তু পাশের বাড়ির লোক তো, এখনো তো পাশের বাড়ির লোক। 47-এর দেশ বিভাগে ভারতের জাতীয় নেতাদের অবিমৃষ্যকারিতা, অদূরদর্শিতা, এগুলোর কারণে এই ভারত রাষ্ট্রটা ভাগ হলো। এর মধ্যে যে মুসলমানের ছেলেটা নাস্তিক ছিল, বা যে মুসলমান নাস্তিকের ছেলে মুসলমান নাস্তিক, এরা সবাই কিন্তু পাকিস্তান চেয়েছে, কারণ সাংস্কৃতিক ভাবে সে মুসলমান, বিশ্বাসের জায়গায় সে হয়তো সেকুলার বা নাস্তিক। এই যে পাকিস্তান চাওয়া, এই যে এত বড় একটা মানুষের আপনার তালিকা দিলাম, বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আবু সাইদ, মাহফুজ আনাম, মতি, আরো যারা আছে, এই লোকগুলো উত্তরাধিকার সূত্রে যেই স্বপ্ন বহন করেছিল যে একটা মুসলমান দেশে তারা বসবাস করবে, হিন্দুবিহীন রাষ্ট্রে, সেই স্বপ্ন তাদের থেকে গেছে। সেই স্বপ্ন থাকার কারণে পাকিস্তান যখন ভেঙে যায় 1971 সালে, এদের কলিজাও ভেঙে গেছে, এদের হৃৎপিণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফলে এরা যেই কোনোভাবে বাংলাদেশকেও পাকিস্তানের চেহারায় দেখতে চায়। এই পাকিস্তানের চেহারার বিরোধী কোনো রাষ্ট্র যদি আপনি আধুনিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চান, এটা তারা রেসিস্ট করে। তারা রেজিস্ট করে তাদের বুদ্ধিমত্তা দিয়ে। এরা যেহেতু সব বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবিতা দিয়ে রেজিস্ট করে। এরা আবার যেহেতু নিজেরা সেকুলার এবং নাস্তিক, এরা ঠিক সরাসরি জঙ্গিদের সাথে যেতে পারে না। জঙ্গিদের সাথে এদের দূরত্ব আছে, সেটা বোঝানোর এরা চেষ্টা করে। কারণও আছে, জঙ্গিরা তো এদেরও খুন করে ফেলবে। আমরা একটা খুন দেখেছিও, এই যে সাম্প্রতিক কালে যে নাস্তিকটা মারা গেল, পাকিস্তানি সেকুলার নাস্তিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনারা দেখেছেন না? তার ছেলেকে জঙ্গিরা মেরে ফেলেছে, কিন্তু সে জঙ্গিদের ক্ষমা করে দিয়েছে। অর্থাৎ তার ছেলে হারানোর বেদনা, আমি বলছি না যে এই বেদনাটা তার কম, না, এই বেদনা তার মোটেও কম নয়, কিন্তু এই ছেলে হারানোর বেদনা তার যত গভীর, তার চেয়েও বেশি গভীর তার পাকিস্তান হারানোর বেদনা। ফলে সে যাদের পাকিস্তান তাকে পুনরুদ্ধার করে দিতে পারবে বলে মনে করে, সেই জঙ্গিরা যখন তার ছেলেকে খুন করে, ছেলেটাও নাস্তিক হতে পারে, আমি জানি না ছেলেটা, এই লোকটা নাস্তিক আমি জানি, ছেলে কি ছিল জানি না, ছেলে আবার নাস্তিকদের বই টই প্রকাশ করতো, সেক্ষেত্রে ধারণা করা যায় যে ছেলেটাও উদার ছিল। ফলে যেহেতু জঙ্গিরা আবুল কাশেমকে তার পাকিস্তানটা উদ্ধার করে দিতে পারবে, সেই জন্য আবুল কাশেম জঙ্গিদেরও তার সন্তান তুল্য মনে করে, আর তার নিজের সন্তান তো সন্তানই। এক সন্তান যখন আরেক সন্তানকে খুন করে, পিতা কি চায়? পিতা কি যেই সন্তান খুন করলো তার ফাঁসি চায়? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চায় না, পিতৃ স্নেহটা থেকে যায়। কিন্তু আবুল কাশেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে তার পিতৃ স্নেহ জঙ্গিদের প্রতি যতটা, এমনকি ততটা তার নিজের ছেলের প্রতিও না। চিন্তা করতে পারেন কি গভীর মানসিক বৈকল্যে এই পাকিস্তানি সেকুলাররা আছে। পাকিস্তানি সেকুলার পাকিস্তান চায়, একটা অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় না। একইভাবে দেখুন মতি মাহফুজের যে অফিস জঙ্গিরা পুড়িয়ে দিল, প্রথম আলো, ডেইলি স্টারের, আমরা দেখেছি মতিউর রহমানকে ক্যান ক্যান করে বলতে যে এখানে একটা চরমপন্থার উত্থান হয়েছিল। কিন্তু আসলে কি এই মতি মাহফুজের কণ্ঠে আপনারা সেই ধরনের, ধরেন আওয়ামী লীগ যদি অফিসগুলো পুড়িয়ে দিত, যেই প্রতিক্রিয়া মতি মাহফুজ থেকে আপনারা পেতেন, সেই প্রতিক্রিয়া কি জঙ্গিরা তাদের অফিস পুড়িয়ে দেওয়ার কারণে আমরা পেয়েছি? পাইনি তো। কারণ হলো মতি মাহফুজ দুইজনই ওই স্বপ্ন দেখে যে তার যে স্বপ্নের পাকিস্তান, এটা তাকে পুনরুদ্ধার করে দিতে পারে পিনাকি এবং ইলিয়াস। ফলে পিনাকি আর ইলিয়াস মতি মাহফুজের অফিস পুড়িয়ে দেওয়া সত্ত্বেও ওদের প্রতি রাগ ক্ষোভ কিন্তু তার সেই পর্যায়ে প্রকাশিত হয় না যে পর্যায়ে প্রকাশিত হতো যদি আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মতি মাহফুজের অফিস জ্বালিয়ে দিত। চিন্তা করতে পারেন এদের পাকিস্তান প্রীতি কত গভীর। আমরা যদি এই দিক থেকে চিন্তা করি, আমরা বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম ফজলুল হক, আবদুল্লাহ আবু সাইদ, এরা যে বাংলাদেশের মূল স্রোতে মিশতে পারলো না, এরা যে বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে আস্থার সম্পর্কে আসতে পারলো না, এখন কারণটা কিন্তু পরিষ্কার। আমাদের দুর্ভাগ্য, আমরা শেখ হাসিনাকে না বুঝে সবসময় এগুলোর জন্য শেখ হাসিনাকে দোষারোপ করেছি। আমরা কিন্তু এই পাকিস্তান সেকুলারদের মানসিকতাটা কখনো ব্যবচ্ছেদ করিনি, কিন্তু ভবিষ্যতে আমাদের এই শত্রুগুলোকে এখনই চিহ্নিত করে রেখেছি আমরা। এদের দ্বারা আমাদের কোনো উপকার হবে না। আমরা যে সামনে একটা অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের হাতছানি আমরা এখনই দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশে আমরা কিন্তু পাকিস্তানি কোনো সেকুলারকে তার সেকুলারগিরি, তার বুদ্ধিজীবিতাগিরি এগুলো করে 24-এর জঙ্গি উত্থানের মতো আরেকটা উত্থান ঘটাতে পারবে, সেই সুযোগ কিন্তু আর কখনো দেব না।